সেপ্টেম্বর ২০২৫ নেপালের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়। দেশটা কেঁপে উঠেছিল এক নজিরবিহীন যুব বিদ্রোহে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো দেশের রাজনৈতিক চিত্রটাই পাল্টে যায়। শুরুটা হয়েছিল একটা ডিজিটাল ব্ল্যাকআউট দিয়ে, কিন্তু শেষটা হলো চরম বিশৃঙ্খলা আর মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে। ভাবুন, একটা সরকার ভেঙে পড়েছে, আর রাস্তায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন মানুষ। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে সামান্য একটা সোশ্যাল মিডিয়া ব্যান এমন একটা বিপ্লবের জন্ম দিল যা একজন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করল? এই ঘটনাটাই কিন্তু আমাদের ডিজিটাল অধিকার আর সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের শক্তি নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এই পুরো ঘটনার শুরুটা হয়েছিল সরকারের মাত্র একটা সিদ্ধান্ত থেকে, আর সেটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা দাবানলের জন্ম দেয়। হঠাৎ করেই সরকার একটা নতুন আইনের কথা বলে। ফেসবুক, ইউটিউবের মতো প্রায় সব বড় বড় প্ল্যাটফর্ম বন্ধ করে দিল। একবার ভাবুন, এক মুহূর্তে দেশের তরুণ প্রজন্মের কথা বলার, নিজেদের মত প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যমটাই কেড়ে নেওয়া হলো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা নাকি জননিরাপত্তার জন্য করা হয়েছে, কিন্তু দেশের তরুণরা এটা দেখছিল একেবারে অন্য চোখে। তাদের কাছে এটা ছিল সেন্সরশিপের একটা নির্লজ্জ প্রচেষ্টা, আর এর পেছনে কারণ ছিল একটা ভাইরাল ট্রেন্ড। কিন্তু ব্যাপারটা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে ছিল না, একদমই না। এই নিষেধাজ্ঞাটা ছিল আসলে একটা স্ফুলিংয়ের মতো, যা বহু বছর ধরে জমে থাকা জনগণের হতাশার আগুনে ঘি ঢেলেছিল। আর সেই ক্ষোভের একদম কেন্দ্রে ছিল দুটো শব্দ, নেপোকিডস। এই শব্দটাই অনলাইন থেকে শুরু করে অফলাইনে, মানে রাস্তায়, প্রতিবাদের এক বিরাট প্রতীকে পরিণত হয়েছিল। ব্যাপারটা ছিল দুটো ভিন্ন নেপালের ছবি। একদিকে বিলাসবহুল জীবন কাটানো প্রভাবশালী এলিট ক্লাস, আর অন্যদিকে দেশের প্রায় ২০% বেকার তরুণ, যাদের সামনে কোনো সুযোগই ছিল না। এই যে চরম বৈষম্য, এটাই অসন্তোষের আগুনকে আরও বাড়িয়ে তুলছিল। বিক্ষোভকারীদের একটা স্লোগান ছিল এরকম, আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এই একটা বাক্যেই যেন হাজার হাজার তরুণের সেই হতাশাটা ফুটে উঠছিল। তারা বুঝতে পারছিল যে তাদের কথা শোনার আর কোনো রাস্তাই খোলা নেই। আর এই হতাশা তো একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা। একবার ভাবুন তো, ২০০৮ সাল থেকে ১৩টা আলাদা আলাদা সরকার এসেছে, আর অর্থনৈতিক স্থবিরতা, সবকিছু মিলিয়ে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছিল যারা নিজেদের নেতাদের কাছে প্রতারিত বোধ করছিল। এই যে এতদিনের জমে থাকা ক্ষোভ, এটা আর চাপা থাকেনি। ৮ আর ৯ সেপ্টেম্বর পরিস্থিতি একটা বিস্ফোরক আর খুবই মর্মান্তিক দিকে মোড় নেয়। পরিস্থিতি যে এত দ্রুত খারাপ হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। যেটা ৮ই সেপ্টেম্বর সকালে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হয়েছিল, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেটা সহিংস রাস্তার লড়াই, অগ্নিসংযোগ আর শেষে প্রধানমন্ত্রীর পদত্যাগে গিয়ে দাঁড়ায়। বিক্ষোভের তেজ এতটাই বেশি ছিল যে তরুণরা সব নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে। তারা সোজা ঢুকে পড়ে সরকারের ক্ষমতার কেন্দ্রে, মানে সংসদে। তাদের ক্ষোভের আগুন শুধু স্লোগানেই থেমে থাকেনি, আক্ষরিক অর্থেই জ্বলে উঠেছিল। প্রধানমন্ত্রীর অফিস, তার নিজের বাড়ি, এমনকি অন্যান্য বড় বড় রাজনীতিবিদদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষমতার এই প্রতীকগুলোই হয়ে ওঠে তাদের রোষের প্রধান টার্গেট। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত চরম একটা পদক্ষেপ নেয়। তারা নিরস্ত্র জনতার ওপর সরাসরি তাজা গুলি চালায়, আর এই ঘটনায় পুরো বিক্ষোভকে এক মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়, কেড়ে নেয় বহু মানুষের প্রাণ। এই ২ দিনের সংঘর্ষের মানবিক মূল্য ছিল ভয়াবহ। কমপক্ষে ১৯ জন নিহত আর ১০০ জনেরও বেশি আহত হয়। নেপালের ইতিহাসে গত কয়েক দশকে এত বড় নাগরিক অস্থিরতা আর দেখা যায়নি। এই সংখ্যাগুলোর পেছনে যে কত ব্যক্তিগত ট্র্যাজেডি লুকিয়ে আছে, যেমন ধরুন সুলভ রাজশ্রেষ্ঠর কথা, একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র যার জিআরই পরীক্ষা ছিল ঠিক তার পরের দিনই। তার মতো আরও কত উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন যে এই সহিংসতায় শেষ হয়ে গেল, তার কোনো হিসাব নেই। এত বড় আকারের সহিংসতা আর জনগণের এমন তীব্র ক্ষোভের মুখে সরকারের পতনটা ছিল আসলে শুধু সময়ের অপেক্ষা। রাস্তার চাপ এতটাই তীব্র ছিল যে ৪৮ ঘণ্টারও কম সময়ে পুরো রাজনৈতিক নেতৃত্ব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। একের পর এক পদত্যাগ হতে শুরু করল। অবশেষে প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রে নিজে লিখলেন, দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে আমি পদত্যাগ করছি। এই কথাগুলোই ছিল সরকারের অসহায়ত্বের একরকম চূড়ান্ত স্বীকারোক্তি। তারা যে সংকটটা সামলাতে পুরোপুরি ব্যর্থ, এটা তারা মেনে নিয়েছিল। তো সরকারের তো পতন হল, কিন্তু এই যে জেনজিয়ের নেতৃত্বে একটা বিপ্লব ঘটল, এটা নেপালের ভবিষ্যতের জন্য, এমনকি বাইরের বিশ্বের জন্য কি অর্থ বহন করে?
ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি। প্রধানমন্ত্রী পদত্যাগের পরেও রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, তবে এর থেকে একটা দীর্ঘমেয়াদী এবং খুব স্পষ্ট বার্তা বেরিয়ে আসে: নতুন প্রজন্ম আর দুর্নীতি বা সেন্সরশিপ মেনে নেবে না, এটাই ছিল আসল কথা। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ডিজিটাল দুনিয়ায় বেড়ে ওঠা তরুণদের নেতৃত্বে এই যে অভ্যুত্থান, এটাই কি ২১ শতকে রাজনৈতিক পরিবর্তনের নতুন পথ হয়ে উঠতে চলেছে? নেপালে যা হয়েছে তা হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভবিষ্যতের একটা পূর্বাভাস।